আসসালামু আলাইকুম সবাইকে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আজ বিশেষ সাক্ষাৎকারে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সবার জন্য সুখবর এবং বিশেষ করে আমাদের সাথে আজকের যে সদ্য চবিয়ান 196তম হওয়া চবিয়ানকে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সবাইকে বিশেষ সাক্ষাৎকারে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এবং কথা শুনবো সদ্য চবিয়ান হওয়া জান্নাতুল ফেরদৌস সূচনার কাছ থেকে। প্রথমেই আগে আমরা শুনে নিব যে সূচনা, তুমি কেমন আছো এবং তোমার অনুভূতিটা বলবো এবং তোমার আগে পরিচয়টা দিয়ে নাও। আমি জান্নাতুল ফেরদৌস সূচনা। আমার কলেজ ছিল শাহজাদপুর সরকারি কলেজ, শাহজাদপুর সিরাজগঞ্জ। আচ্ছা, তোর পড়াশোনা কোথায়? শাহজাদপুরেই ছিল। আচ্ছা, এখানে বিশেষ করে যখন রাজশাহীতে এসেছিলা, যেহেতু তুমি হচ্ছে সেকেন্ড টাইমার, এই সেকেন্ড টাইমার তোমার এখন যে সদ্য তুমি চবিয়ান হয়ে গিয়েছো, তোমার নিজের অনুভূতিটা একটু আমাদের দর্শককে জানাবেন যে অনুভূতিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। যেহেতু সেকেন্ড টাইমার, সেহেতু প্রথমে একবার ব্যর্থ হয়েছি এবং প্রথম একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অনুভূতিটা আসলেই অসাধারণ। তো খুবই ভালো লাগছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকারে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, তাদেরকে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রুবেল হোসাইন, পরিচালক প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। আজকে আমরা কথা শুনছি এবং তার মুখ থেকে শুনবো এই সফলতার গল্প, যে তিনি কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 196তম হয়েছেন এবং ভবিষ্যতে আরো যেগুলো পরীক্ষা বাকি আছে সেগুলোতে কিভাবে অগ্রসর হবেন। আর যারা এখনো হতাশা করছেন তারা একটু এই ভিডিওটা দেখবেন, তার আমরা আজকে তার মুখ থেকে শুনবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেল কিভাবে, তার পিছনের গল্প। তিনি যেহেতু একজন সেকেন্ড টাইমার ছিল, সেকেন্ড টাইম মানেই শুধু নিজের সাথেই লড়তে হয় না, তাকে লড়তে হয় তার পাড়া প্রতিবেশীর সাথে, তার বন্ধু বান্ধবীদের সাথে, এবং লড়তে হয় নিজে যেখানে থাকে, ইভেন আত্মীয় স্বজন তো আছেই, সব জায়গায় তাকে লড়তে হয়। এত প্রতিকূলতার মধ্যেও তিনি নিজেকে কিভাবে গুছিয়ে আজকে 196তম হয়েছেন সেটা আমরা তার মুখ থেকেই শুনবো। এর জন্য আপনাদের আজকে একটু সময় নিয়ে একটু দেখতে হবে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের একটু জানাবেন। আর যারা সুপ্রিয় শ্রোতাবিন্দু আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আমাদের কমেন্টে জানাবেন বা কমেন্টে করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আজকের এই বিশেষ সাক্ষাৎকারটা শুরু করি। আমরা প্রথমেই নামটা শুনে নিয়েছি, তার নাম ছিল জান্নাতুল ফেরদৌস, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে সূচনা জান্নাত হিসেবেই চিনে থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা শুনলাম তার অনুভূতির ব্যক্ত। আসলে মানুষ দেখবেন পৃথিবীতে শিক্ষক এবং বাবা মা ছাড়া তার সফলতা হলে এটা মানুষ ভালো চোখে দেখতে পারে না। অনেকজনই তুচ্ছ তাচ্ছিল্য করবে। শিক্ষক এবং বাবা মাই মন থেকে চায় যে তার ছাত্রছাত্রী এবং তার নিজ সন্তানরা যাতে ভালো কিছু করে। সেই প্রেক্ষিতে আমরা বলতে চাই, আপনি যে স্টুডেন্টই হন অথবা আপনি যে অভিভাবকই হন না কেন, একটু মন থেকে দোয়া করবেন যাতে আমাদের শিক্ষার্থী যারা আছে এবং আপনারা যারা দেখছেন যেন সবাই উপকৃত হতে পারেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া ও শুভকামনা। আজকে আমরা একটু তথ্য দিয়ে আমরা তাহলে বিশেষ সাক্ষাৎকার শুরু করছি। আমাদের অনুভূতির ব্যক্তটা আমরা অলরেডি শুনে ফেলেছি, কারণ সবাই জানে ভালো কিছু করলে আমরা যখন ছোটবেলায় কোনো কিছু আনন্দ করতাম বা কোনো খেলাধুলায় যদি জয়লাভ হতাম, আমাদের কিন্তু অনুভূতি আসলে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তিনি যে আজকে এই সদ্য চবিয়ান হয়েছেন, আসলে ওইভাবে নিজের হার্টবিট বা খুলে না দেখলে বোঝা যাবে না যে তার আসলে অনুভূতিটা কেমন হচ্ছে। যারা হয়েছেন তারা তো অলরেডি বুঝেই ফেলছেন, যেমন আমরা ইতিপূর্বে যাদের রেজাল্ট দেখেছি তারা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছেন এবং এই বিষয়ে জানেন। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে একটু প্রশ্নতে সাক্ষাৎকারে আমরা একটু যাচ্ছি।
যে এই ভর্তি পরীক্ষার জন্য কিভাবে আপনি প্রস্তুতি নিয়েছেন, এবং আমরা যেহেতু আমাদের এই সূচনা জান্নাতকে একটু সম্পর্কে একটু তথ্য দেই। সূচনা জান্নাত যেহেতু তিনি সেকেন্ড টাইমার ছিল, ফার্স্ট টাইমে আমাদের কোচিং এর সাথে যুক্ত ছিল না, আমরা এখানে যা বলবো সবগুলোই অথেন্টিক, আপনি যে কোনো স্টুডেন্টের কাছে বা যে কোনো জায়গায় আপনারা শুনে নিতে পারেন। আমরা এখানে কোনো সময় মিথ্যার আশ্রয় নেব না। এমনিতেই রমজান মাস, আমরা আশা করছি যে আমরা, এবং এটা হচ্ছে সততার চাদর মারানো একটা প্রতিষ্ঠান, যা বলবো সবকিছুই অথেন্টিক। চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেও সবকিছু ডকুমেন্ট দেখে যেতে পারেন। আচ্ছা, এই জান্নাতুল ফেরদৌস সূচনা আপু যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল না, সেকেন্ড টাইমেও কিন্তু আমাদের সাথে প্রথমে যুক্ত হতে পারেনি। আমাদের এখানে যুক্ত হওয়ার পিছনে বা কিভাবে যুক্ত হলো সেটা আমরা একটু সংক্ষেপে তার মুখ থেকেই শুনবো, যে আমাদের এই প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ কিভাবে আপনি যুক্ত হলেন। প্রথমত আমি যখন সেকেন্ড টাইমের সিদ্ধান্ত নেই, তখন আমি আসলে নিজে নিজে পড়ার চেষ্টা করি এবং অন্যান্য কিছু জায়গায় পড়াশোনার আমার সুযোগ হয়ে ওঠে, কিন্তু আমি আসলে পড়াশোনাটা সেভাবে গুছাতে পারছিলাম না। তখন আসলে আমি এই প্রত্যাশা কোচিং সেন্টারের একটা পেজ আছে, সেখান থেকে আমি আপনার কিছু ক্লাস দেখি। দেখার পরে আমার মনে হয়েছিল যে হয়তো আমি এখান থেকে কোনো উপকার পেতে পারি। তখন আমি আপনাকে মানে মেসেঞ্জারে নক করি, তখন আপনার কাছ থেকে আমি কিছু ইনফরমেশন জানতে পেরে আমার মনে হয় যে না, আসলে সেই কোচিং এর এক্সামগুলো দিলেও আমি ভালো করতে পারবো এবং ক্লাসগুলোর আমার খুবই প্রয়োজন। তখন আসলে আমি এই কোচিং সেন্টারে আসি এবং প্রথমে একটি আমি ফ্রি ক্লাস করার পরে আমার কাছে অনেক ভালো লাগে, তখন থেকে আসলে আমি যুক্ত হই এবং নিজের প্রিপারেশনটাকে তখন থেকে গুছাতে পেরেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটা, যে আপনার এই প্রস্তুতির সময় সবচেয়ে বেশি কঠিন কোন বিষয়টা ছিল এবং কিভাবে এটা সামলে উঠেছেন আপনি? আমার কাছে কঠিন লেগেছিল সাধারণ জ্ঞানটা, বিশেষ করে আন্তর্জাতিক পাঠটা আমার কাছে খুবই কঠিন লাগতো। তো আমি নিজে নিজে আসলে পড়তে পারছিলাম না, অনেকটা আমার গ্যাপ ছিল সেখানে। কিন্তু আমি যখন এই প্রত্যাশা কোচিং সেন্টারে আসি, তখন সেখানে কিছু এক্সাম নেওয়া হয়, টপিকের ওপর কিছু ধরে ধরে এক্সাম নেওয়া হয়। তখন সেই টপিক অনুযায়ী আসলে আমি পড়তে থাকি এবং এখানে এক্সামগুলো দিতে থাকি। তো সেখান থেকে আসলে আমার কভারটা হয়ে গেছিল আন্তর্জাতিক বিষয়টা, এবং অন্যান্য বিষয়গুলো তো আমার যেগুলো গ্যাপ ছিল সেগুলো আমি সেই পরীক্ষাগুলোর মাধ্যমেই ভালো করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা যারা আছেন হয়তো এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ সাক্ষাৎকার। এখানে আপু একটা বিষয় বললো যে এই ভর্তি প্রস্তুতিতে তার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়টা একটু ল্যাকিং ছিল। সচরাচর কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই ইংরেজিতে ভয় থাকে। যেহেতু আপু সেকেন্ড টাইমার ছিল, সেক্ষেত্রে ইংরেজিতে একটু কমই। ইংরেজিতে বাঙালি, আমাদের বাংলাদেশে ইংরেজির সমস্যা থাকবেই, যে ইংরেজি পড়ে তারও সমস্যা আছে, ইংরেজি থাকবেই। তারপরেও যেহেতু আমাদের এইখানে আমি এসে সরাসরি আপুকে দেখেছি যে তার হচ্ছে বিশেষ করে সেকেন্ড টাইমার ছিল, ফার্স্ট টাইমে তো পড়েছেই, সেকেন্ড টাইমার ছিল দেখে তারপরেও ইংরেজিতে অনেকটুকুই ল্যাক ছিল। মানে গুছিয়ে, আমরা একটা বিষয় সবাই জানি যে সবাই যদি আমরা মনে করেন ইংরেজির জন্য সবচেয়ে ভালো বই যেটা মাস্টার বই যদি আপনার সবগুলো মুখস্থ থাকে এবং অন্যান্য আদার যেগুলো মুখস্থ আছে সবগুলো যদি আপনি পরীক্ষার সময় এক জায়গায় বা একভাবে গুছিয়ে না নিতে পারেন, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয় না। আপুর ধরো যে পড়া ছিল কিন্তু তারপরেও কিন্তু গুছিয়ে উঠতে পারেনি। এটা বেশিরভাগ স্টুডেন্টেরই হয়, যে এতদিন পড়া ছিল কিন্তু এই শেষ মুহূর্তে এসে গুছাতে পারে না। তারা হতাশা কাজ করে যে আমি এই এতগুলো পড়া, এতগুলো টপিক আমি কিভাবে গুছিয়ে উঠবো। সেটা তার আপুর বিষয় আমরা একটু শুনবো। যে আপু, তুমি যে আমাদের এখানে আসলে তার এই গুছিয়ে ওঠার বিষয়ে যদি দর্শকদের একটু বলো যে কিভাবে গুছিয়েছো। আসলে আমার সব টপিক মোটামুটি টাচ করেছিলাম, কিন্তু ক্লিয়ার ছিল না এবং আমি কোনোভাবে বোঝাতে পারছিলাম না। তো তখন আমার এই কোচিংয়ে আসার পরে আমি বিভিন্ন ক্লাস করি, যেগুলো আমার গ্যাপ ছিল সেই ক্লাসের মাধ্যমে আমার সেগুলো পূরণ হয়ে যায়। এবং পাশাপাশি দেখা যেত যে ক্লাসটা গতদিন হতো, পরবর্তী দিনে সেম ওই টপিকের উপর এক্সাম হতো। তো ওই এক্সামগুলোতে মানে যেগুলো পারতাম না সেগুলো ভুল করতাম, কিন্তু সেই ভুলের মাধ্যমে আমার সেগুলো সংশোধন হয়ে যেত এবং সেই ক্লাস এবং এক্সামগুলোই আমার জন্য অনেক উপকার করেছে আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আরেকটা যেটা বিষয়, এই যে কোচিং, ধরো আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ যে আসছো, এই কোচিং এর ধরো বিশেষত্ব এখন পর্যন্ত এই যে শেষ মুহূর্তে মানে অনেক দিনই আমাদের সাথে ছিলে, এর কোচিং এর বিশেষত্ব কি মনে করছো? যে অন্যান্য যারা এখন যারা রাবিতে পরীক্ষা দিবে অথবা যারা ভবিষ্যতে আসবে,
তাদের প্রতি কিভাবে মানে আমাদের কোচিং এর বিশেষত্ব কি মনে হয়েছে তোমার? আসলে যেহেতু আমি সেকেন্ড টাইমার, আমার অ্যাডমিশন জার্নিটা অনেক লং ছিল এবং আমি অন্যান্য জায়গায় পড়ার অনেক সুযোগ পেয়েছি, কিন্তু আমার এই কোচিং এ আসার পরে আমার মনে হয়েছে যে আসলে পড়াশোনা সকল শিক্ষকই করে, কিন্তু টেকনিক ফলো সকলে করতে পারে না। তো কিছু শর্টকাট টেকনিক থাকে যেগুলো পড়লে আসলে ভালো করা যায়। তো আমার কাছে মনে হয়েছে যে এই কোচিং এ এসে সেরকম শর্টকাট কিছু টেকনিক আমি জানতে পেরেছি, এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে এখানকার পরীক্ষাগুলো খুব স্ট্যান্ডার্ড মানের ছিল, যেগুলো বিশ্ববিদ্যালয়ের অনুরূপ, মানে এরকমই আসলে কোশ্চেন করে থাকে। তো সেই কোশ্চেনগুলো আমার খুব ভালো লাগতো। মানে দেখা যেত যে কোশ্চেন এমন হতো যে ফুল মার্কস কখনোই পেতাম না আসলে, কিন্তু ওই যেগুলা পারতাম না ওইগুলাই আসলে পরবর্তীতে অনেক কাজে লেগেছে, এবং আমি নিজেও ছবিতে এক্সাম দিয়ে বুঝতে পেরেছি যে আমরা যে কোচিং এ যে এক্সামগুলো দিয়েছি সেই এক্সামগুলোর কোশ্চেন থেকে আসলে অনেকগুলো হুবহু রিপিট আসছে। তো আমি বলতে চাই যে এই কোচিং এর ক্লাস এবং বিশেষ করে এক্সামটাই বেশি মানে গুরুত্বপূর্ণ একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের কাছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এত সময় ধরে, দীর্ঘ সময় ধরেই আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আছেন বা ভবিষ্যতে যে কোনো সময় দেখবেন, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের প্রশ্নগুলো করবেন। যদি আমাদের শিক্ষার্থীর কাছেও আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে যেতে পারেন, অথবা আমাদের কাছে সরাসরি কোচিং এসেও যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা এই পর্যায়ে যাচ্ছি যে আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যখন আপু এসেছে তখন আমি বেশিরভাগ সময় আমিতি ক্লাস নিয়েছি। হয়তো অন্যগুলো শিক্ষকের মানে যখন আমাদের কোচিং এসেছেন তখন কিন্তু প্রায় ধরুন 3 মাস হচ্ছে আর কি, 3 মাস হচ্ছে আর কি, কিছুদিন বাকি আছে। 3 মাস দেখেন একজন স্টুডেন্ট এতদিন। আচ্ছা, এর আগে আমরা একটু বলি, এর আগে তো আপনি অনেক জায়গায় পড়েছেন, সেখানে আপনার কেমন ছিল আর এখানে এসে কি পার্থক্যটা করতে পারলেন? সেখানে আসলে আমি মূলত কথা আমি মন খুলে কোনো কোশ্চেন করতে পারতাম না। আচ্ছা, মানে কোশ্চেন করলে আমি সেরকম আশা অনুরূপ মানে উত্তর পেতাম না, আমার কাছে এটা মনে হতো, এবং আমি সেখানে ভালোভাবে পরীক্ষা দেওয়ার মতো সুযোগ পাইনি। আর পরীক্ষায় আমার কোশ্চেনের মান মনে হয়েছে যে মানে বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে যথেষ্ট নয়, এবং ক্লাসেও আমি সেভাবে ক্লাস করার সুযোগ পাইনি, এবং একটা টিচার হিসেবে স্টুডেন্টকে গাইড করা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এভাবে পড়তে হবে, সেরকম গাইডও আমি কোথাও পাইনি। কিন্তু আমার এই কোচিং এ এসে মনে হয়েছে যে আমার সেই গাইডলাইনটা আমি সঠিক পথে যাচ্ছি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। প্রায় অ্যাডমিশন ক্ষেত্রে সবাই একটা কথা আপু বলল, সকল শিক্ষকই তো পড়ায়, আবার সকলে তো একই বিষয় পড়ায়, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা আদার্স মৌলিক জিকে সকলে তো অ্যাডমিশন পরীক্ষা দেয় লক্ষ লক্ষ মানুষ তো আর চান্স পায় না। সবাই তো পড়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, সবাই তো পড়ে, সবাই কি তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, কারণ এখানে আসন হচ্ছে সীমিত। এখানে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে কিন্তু তাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারছে না, সবাই হতাশায় কাজ করে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই এখন প্রশ্ন করেছেন। আসলে ভাইয়া একটা কথা আমি বলি, আপুদেরও সব সময় বলেছি যে মানে সময় যদি চলে যায় পরে কিন্তু আর কাজ হয় না, অর্থাৎ ওই পরের আফসোসটা যদি আগে কেউ করতে পারে তাহলেই সেই সফল হয়। অর্থাৎ ভবিষ্যতে তুমি আফসোস করার চেয়ে এখন ওই বিষয় নিয়ে একটু আফসোস করে একটু পড়াশোনা করো, টেকনিক ইউজ করে পড়ো। যারা তোমার সব সময় সবচেয়ে সাফল্যের সাথী হিসেবে থাকতে চায় তাদের কাছেই পড়বা। আমরা বলছি না যে আমাদের কাছে আসলেই তুমি চান্স পাবা, এমনটা নয়। আমাদের এখানে আসলে আপু যেটা বলেছে তার মুখ থেকেই শুনুন যে আমরা এখানে কতটা ডেডিকেটেড ছিলাম এবং একজন শিক্ষার্থীর সাথে কিভাবে আমরা তার মানে এই বিপদের সময় একজন সেকেন্ড টাইমার আর আমাদের যারা ফার্স্ট টাইমার তো আছে সবার সাথেই, শুধু একা না, আপু তো আরো শিক্ষার্থীর সাথে সবার সাথেই যুক্ত আছে। আমাদের শিক্ষকদের ভূমিকাগুলো কেমন ছিল এবং শিক্ষকরা কোন মানসিকতা, সেগুলো তার মুখ থেকে আপনারা একটু শুনে নিন। যে আপু এখন আমাদের এখানে যারা ছিল বেশিরভাগ শিক্ষার্থী, হয়তো তুমি সবার সাথে পরিচিত হতে পারো এই কম সময়ে, যাদের সাথে হয়েছে তাদের ক্ষেত্রে তার ভূমিকাগুলো কেমন ছিল? তারা শিক্ষকরা কি আসলেই মানে সহায়ক হিসেবে কাজ করেছে, আসলে কি সাহায্য করেছে, নাকি শুধু এখন লাইভ চলছে তোমাকে আগে বলে নিয়ে আসি যে ভালো ভালো কথা বলবা এমন কি বলে নিয়েছি? সেই বিষয়ে তুমি সরাসরি একটু আমাদের সবাই শ্রোতাবিন্দুদের সবাই একটু জানিয়ে দাও। আসলে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের কষ্টটা, সে মানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কারণ সে নিজেও অতীতে এরকম একটা অ্যাডমিশন পিরিয়ড মানে পার করে আসছে।
তো আমিও সেভাবেই বলবো যে আমিও অ্যাডমিশন পিরিয়ডটা পার করলাম এবং করছিও, সামনেও আমার আরো এক্সাম আছে। তো আমি কখনোই চাইবো না যে আমার আরো যারা আছে তাদের কখনো ভুল তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করতে আমি চাই না। তো আমি চাই যে আমার মতো আমি যেরকম সঠিক গাইডলাইন পাচ্ছি এবং ওনারাও সেরকম সঠিক গাইডলাইন পাক। তো সেই অনুযায়ী আমি বলতে চাই যে অ্যাডমিশন জার্নিতে পড়াশোনার পাশাপাশি মেন্টালি প্রেশার অনেক আসে। তো এই মেন্টালি ভাবে সাপোর্ট করার জন্য আসলে একজন টিচারের আসলে খুবই প্রয়োজন। টিচাররা যদি মেন্টালি সাপোর্ট না দেয় তাহলে কখনোই একজন শিক্ষার্থী ভালো করতে পারবে না। শুধু পড়ালেই হয় না, একটা অনুপ্রেরণা দিতে হবে। তো আমার মনে হয়েছে যে কোচিংয়ে আসার পরে আমি পড়াশোনার পাশাপাশি এবং অনেক অনুপ্রেরণা পেয়েছি। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগতো এবং এটাই আমাকে অনেক সাহায্য করেছে যে তারা সবসময় বলতো যে পড়াশোনা করলে কেন পারবে না, অবশ্যই পারবে। তো এভাবেই আসলে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষকের উচিত তার শিক্ষার্থীকে অনুপ্রেরিত করা, সেটা আমি এই কোচিং সেন্টার থেকে পেয়েছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা আমরা সবাইকে একটু জানাই দিতে চাই, আপুকে আমরা সরাসরি প্রশ্ন করি যে এখানে যে বিশেষ সাক্ষাৎকার দিতে আসছো, এই সাক্ষাৎকারের পিছনে হয়তো তোমাকে আমি কি আগে বলে নিয়েছি যে এখানে আমাদের একটু প্রচারণা করতে হবে, বা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা নামকরা প্রতিষ্ঠানের নাম বলবো না, সবাই আমরা জানি যে ফার্স্ট সেকেন্ড হয় তাদের কি করে, তাদের প্রত্যেকজনের কাছেই মনে হয় কোচিং করেছে, এখানে ওখানে এখানে এখানে সব জায়গায় তাদের কোচিং এর প্রচার। যে আমাদের এখান থেকে যে 196তম হয়েছে, আরো পূর্বে আমাদের যেগুলো আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1277তম হয়েছে, আবার আজকে চট্টগ্রামে 196তম, 1203তম, আরো যারা যুক্ত আছেন সবাইকে আপনারা সাথে দিয়ে বলতে পারেন, অথবা আপুর কাছে আমরা একটু শুনতে চাই যে এই সময় যে সাক্ষাৎকার দিতে আসছে, ইতিপূর্বে কিন্তু আপুর ছবি নিয়ে দেখেন অনেকজনই প্রচার করে দিয়েছে যে আমার স্টুডেন্ট ছিল, যে জীবনে কোনোদিন পরীক্ষাই দেয়নি, কোনো কোচিং এ যায়নি, কোনো জায়গায় শুধু জাস্ট একটু যুক্ত ছিল, যুক্ত থাকলেই স্টুডেন্ট হয়ে যাওয়া যায়, এটা সবাই মেনে নেয়। এখন আপুর কাছে আমরা শুনবো যে আমরা কি কোনো চাপ প্রয়োগ করে বা কোনো কিছু করে আমরা এখানে নিয়ে এসেছি কিনা, বা তার মন থেকে আমরা একটু শুনবো যে আসলে আমরা সত্যি কিনা করেছি কিনা, সে বিষয়ে একটু দর্শকদের একটু বলে যাবো। না, এটা কখনোই না, আমাকে কখনোই এইভাবে বলা হয় নাই যে আমাদের এই কোচিং সেন্টার সম্পর্কে কিছু বলো, বা এরকম আমাকে কখনোই কিছু বলে নাই। আর আমি আবারও একবার বলতে চাই, যেহেতু আমি একবার ব্যর্থ হয়েছি এবং সেখান থেকে আমার সফলতা আসছে, তা আমি অন্যজনকে মিথ্যা কথা বলে কখনোই বিভ্রান্ত সৃষ্টি করব না। আমিও চাই যে আমি যেরকম সঠিক গাইডলাইন পাচ্ছি সেরকম সবাই সঠিক গাইডলাইনটাই পাক। তা আমি এটা কখনোই কোনো মিথ্যা প্রচার করব না। আমার কাছে যদি কোনো বিষয় খারাপ লেগেও থাকে আমি সেটা সবাইকে প্রকাশ্য বলে দেব, এবং ভালো লাগলেও সেটা আমি প্রকাশ্যই বলবো। তো আমি এটা নিয়ে কখনোই মিথ্যা কথা বলবো না। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দর্শকরা যারা এত সময় ধরে আমাদের এই বিশেষ সাক্ষাৎকারে যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন বা ভবিষ্যতেও শুনবেন, তাদেরকে আমরা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, আমরা পরবর্তীতে প্রশ্নটা যেটা যাব, যে এই যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে 12ই এপ্রিল, 19 এপ্রিল এবং 26 এপ্রিল। এখন যদি কেউ এমন হয় যে বা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চায়, তারা কি আমাদের কোচিং এ আসলে তোমার মনে হয় যে ভালো কিছু করতে পারবে? জি, অবশ্যই। এরকম বিষয় যদি বলো যে তাদের যে তোমার পরামর্শগুলো কি, যে তারা কি এখন এই শেষ সময়ে যারা রাজশাহীতে আছে বা অনেক দূর দূরান্ত থেকে যারা আছে, তারা আমাদের কাছে অনলাইনে যুক্ত হোক অথবা অফলাইনে হলেও আমাদের এখানে এসে কি কোনো সফলতা এরকম পাবে? তোমার কাছে কি মনে হয়? জি, অবশ্যই পাবে, কারণ এখানে বর্তমানে এক্সাম ব্যাচ চালু হয়েছে, মডেল টেস্ট যাই পরীক্ষা হচ্ছে। তো সেই পরীক্ষাগুলো অনেক ভালো করতে পারবে, সেগুলোতে যদি ভালো করতে পারে আমি আশা করি যে পরবর্তী পরীক্ষাগুলোতে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে ভালো করতে পারবে। কারণ আমিও তো নিজেও বেশি সময় পাইনি, আমিও তো নিজেও কম সময়ে গুছিয়ে নিতে পেরেছি। তো আমি যদি গুছিয়ে নিতে পারি, সবার অবশ্যই গুছিয়ে নিতে পারবে, এটা আমি মনে করি। এবং কখনোই এই কোচিং সেন্টারে এসে কখনোই সে নিরাশ হবে না, আশা করি নিরাশ হবে না। সবসময় মানে আমাদের ভাইয়ারা সবসময় তাকে ভালো গাইডলাইন দিবে, এবং সময় যেহেতু স্বল্প, নিজের স্বপ্ন যদি জয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সে যদি এই কোচিং সেন্টারে আসে এবং সকল পরীক্ষায় অ্যাটেন্ড করে এবং ভাইয়াদের ক্লাসগুলো করে থাকে, সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। তো এই জন্য আমি বলছি যে যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে একজন সঠিক মেন্টরকে যাচাই করাই তার হবে প্রথম পদক্ষেপ। যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
আচ্ছা, এটা গেল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়। মনে করো এই ভিডিওটা আরো তো ধরো 1 বছর পরেও দেখতে পারে, অথবা এই জার্নির পরেও তো ভিডিওটা দেখবে। সেক্ষেত্রে তুমি কি বলতে পারো যে প্রথম থেকে আমাদের সাথে যুক্ত হলে, তোমরা যারা যুক্ত আছো, এই যে যারা শেষ সময়ে অথবা যারা প্রথম থেকেই যারা যুক্ত আছে আমাদের কোচিং এর সাথে, তারা যদি ধরো, তোমার কথা মনে যদি বলি, তোমরা যেহেতু 3 মাস থেকে আমাদের সাথে যুক্ত আছো, পড়াশোনা কিন্তু আগে গুছিয়ে ওইভাবে উঠতে পারো না, যে তোমার কাছে কি মনে হয় যে আগে থেকে যদি পড়তা এর চেয়ে কি লস হতো নাকি আরো ভালো ডেভেলপ করা যেত? না, অবশ্যই আরো ভালো করতে পারতাম। সময় অনেক কম পেয়েছি, তার মধ্যেও অনেক ভালো করেছি। এখন যদি আরো একটু বেশি সময় পেতাম তাহলে হয়তো আরো একটু ভালো করতে পারতাম। ওই জন্য আমি বলবো যে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকলে প্রত্যাশা কোচিং সেন্টারে আসাটা উচিত হবে, কখনোই নিরাশ হবে না সে। তো মানে এটাই আসলে যে পড়াশোনার ইচ্ছা থাকলে এখানে আসা উচিত বলে মনে করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা যারা আছেন আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকারে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের একটু দ্রুত একটু প্রশ্ন করবেন, যে কোনো বিষয়। আমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই আজকের বিশেষ সাক্ষাৎকারে একটু প্রশ্ন করবেন, এবং ভবিষ্যতে সম্পর্কে বা যারা এখন থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন, যারা ইন্টারমিডিয়েটে পড়তে চান আমাদের সাথে আসতে পারেন, অথবা যারা ভবিষ্যতে অ্যাডমিশন দিবেন। আসলে অ্যাডমিশন টেস্টটা হয়ই তোমাকে বাদ দেওয়ার জন্য, আমি তুমি করেই বললাম। যারা দেখবেন হয়তো বা যারা আমাদের সিনিয়র আছেন, অবশ্যই আমাদের চেয়ে অনেক সিনিয়র মানুষও দেখবেন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি যে যারা অ্যাডমিশন দিবেন অথবা ইন্টারমিডিয়েটের রেজাল্ট করতে চান, ভালো রেজাল্ট করতে চান, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যুক্ত এই কারণেই হবেন, মানুষ তো লক্ষ লক্ষ মানুষ রাজশাহী শহরে, ঢাকাতে, বাংলাদেশের সব জায়গায় পড়াচ্ছে, কিন্তু সবাই কি আসলে ভালো মন মানসিকতা নিয়ে পড়ায় নাকি শুধু টাকার জন্য পড়ায়? আপনি সবাইকে একটু যাচাই করে দেখবেন যে আসলে আমার সফলতা কিভাবে আমি অর্জন করতে পারবো, সেটা নিজেকেই আপনাকে অর্জন করে নিতে হবে। আপনাকে কেউ কোনো কোচিং সেন্টারে যারা একটা আপনাদের একটু কথা করে দেই, যে দেখেন ভালো ভালো যারা নাম করা কোচিং সেন্টার আছে, তাদের কাছে যে যারা প্রথম হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, যারা নিয়ে বেড়ায় যে এটা আমার শিক্ষার্থী ছিল, আসলে কি ভাইয়া, একটা কথা আপনারা সবাই আমাদের বলেন যে ভাইয়া তাদের ওখানে ফার্স্ট সেকেন্ড হয়, তাহলে তো আমরা সেখানে যাবই। মানুষের তো এটা কমন প্রশ্ন যে যেখানে সফল আছে, এই যে আমরা ধরেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে আজকে আপু সফল হয়েছে দেখি আপনারা সাক্ষাৎকার করছেন, এটা আসলে এটা বাস্তব কথা। যে সফল হয় তার কথাই সবাই শোনে, সফল হলে সকল কথাই সত্য মনে হয়, কিন্তু ব্যর্থ হলে তার কথা কেউ শোনে না। আসল বিষয়টা কি, যারা নাম করা কোচিং সেন্টার আছে, বা এটা বিষয়ে আমি বলতে চাই না, তারপরে আমাকে দেখলাম যে ইনবক্সে অনেকজন কমেন্ট করেছে, সেই জন্য বলতে চাই। যারা নাম করা কোচিং সেন্টার আছে, ওই যে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 20তম যারা হয়, তাদের ওই কোচিং বা ওই প্রতিষ্ঠান যদি একটা অক্ষরও যদি না পড়ায়, তারপর ও নিজে নিজে থেকেই চান্স পাবে। শুধু ওইটা ওই যে যায় একটু প্রতিষ্ঠানের করে আসে, এই যে শেষ। আচ্ছা, ওটা আমরা বলবো না, বা অন্য কিছু আমাদের দরকার নেই। আপনাদের জন্য আমরা বলতে চাই যে যেখানেই পড়ুন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন, সবকিছু আশা করছি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আশা করছি আজকের এই বিশেষ সাক্ষাৎকারটা আমার মোটামুটি অনেক সময়ই হয়ে গিয়েছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমরা আর কিছু 2-1টা প্রশ্ন নিয়ে আজকে আমরা এখানে শেষ করব। আর সর্বশেষ যেটা আমরা প্রশ্ন করি, যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং রাজশাহী সম্পর্কে যদি তোমাকে বলি যে 1 লাইন 2 লাইন বলো, তাহলে কি বলবে? আসলে আমার সফলতার পিছনে আমি প্রথমে মহান আল্লাহ তাআলার রহমত ছিল, এবং পরবর্তীতে আমার বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম ছিল, এবং পরবর্তীতে যদি কোনো কিছু বলতে হয় তাহলে আমি অবশ্যই প্রত্যাশা কোচিং সেন্টারের কথাই বলবো। কারণ এখানে এসে আমার নিজের প্রস্তুতিটাকে আমি বোঝাতে পেরেছিলাম, এবং আমার স্বপ্নটা দেখা এখান থেকে শুরু হয়। আমি যখন লাস্টে এসে আমার পড়াশোনা এসব এলোমেলো হয়ে যায়, তখন আমি চিন্তা করছিলাম যে হয়তো আমাকে দিয়ে আর হবে না, কিন্তু এখানে এসে যেহেতু আমি সফল হয়েছি এবং এক্সামগুলো দিয়ে আমার অনেক ভালো লেগেছে, তো আমি বলবো যে আসলে অনেক নামকরা কোচিং সেন্টারের থেকেও আমি এটাকেই বেটার মনে করি। কারণ আমি ফার্স্ট টাইমে অনেক নামকরা কোচিং সেন্টারগুলোতে পড়েছি, কারণ আমার অভিজ্ঞতা আছে, আমি জানি যে কোন কোচিং সেন্টার কীরকম। তো তার মধ্যে থেকে আমি বলতে চাই যে আমার পড়া সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম যদি বলি তাহলে প্রত্যাশা কোচিং সেন্টারটাই বেস্ট হবে।
এবং যারা পরবর্তীতে অ্যাডমিশন দিবে আমি তাদেরকে একটা কথাই বলবো যে সঠিক মেন্টরটাকে আসলে বেছে নেওয়া উচিত এবং তারা চাইলে এটাকে দেখতে পারে। আমি জোর করে বলবো না যে এখানে পড়া উচিত, তবে তারা যাচাই বাছাই করে আমার মনে হয় যে এখানে কখনোই নিরাশ হবে না। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস সূচনা আপুকে। এখন আমরা আরেকটা, যেহেতু আমাদের এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বাকি আছে, এটা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব এবং আমাদের যারা শিক্ষার্থী আছে যারা ভিডিও দেখছেন সবার জন্যই আমাদের মন থেকে অন্তর থেকে দোয়া ও শুভকামনা রইল। সর্বশেষ যেটা বলবো, যে প্রশ্নটা, যে জান্নাতুল ফেরদৌস তোমার স্বপ্ন বা লক্ষ্য কি, ভবিষ্যতে কি হতে চাও বা তোমার লক্ষ্যটা কি, যদি একটু বলতা। আসলে যদিও সব ক্ষেত্রে লক্ষ্য বা ভবিষ্যৎ বলা উচিত না, কারণ মানুষ মানেই তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায়, এটা মানুষের স্বভাব। তারপরেও আমরা একটু তার কাছে জানতে চাই যে তার স্বপ্ন বা লক্ষ্য কি, ভবিষ্যতে কি হতে চায়, এ বিষয়ে আমরা একটু শিখবো তার কাছ থেকে বা জানবো তার কাছ থেকে। আসলে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তো আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্নই দেখে এবং আমি চেষ্টা করব যে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার। এবং আমার আব্বুর পার্সোনালি একটা স্বপ্ন আছে যে তার মেয়েকে সে ম্যাজিস্ট্রেট রূপে দেখতে চায়। তা আমি অক্লান্ত পরিশ্রম করব যে আমার বাবার সেই স্বপ্নটা পূরণ করতে। এবং আমি এটাই আমার স্বপ্নই এটা, যে আমার আব্বু আম্মুর স্বপ্নগুলো যদি আমি পূরণ করতে পারি তার থেকে হয়তো খুশি আর আমাকে অন্য কোনো কিছু দিতে পারবে না। তো আসলে আমি এটাই হতে চাই। আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন। ম্যাজিস্ট্রেট কিন্তু দুই প্রকার আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কোনটা হবে ভবিষ্যতে দেখা যাবে ইনশাআল্লাহ। দোয়া ও শুভকামনা রইল যেন আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করেন। আচ্ছা, আরেকটা যেটা জাতির কাছে প্রশ্ন, দেখেন একটা আপু একটা মেয়ে মানুষ হয়ে, তার বাসা কিন্তু সেই সিরাজগঞ্জ বিভাগে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে, সিরাজগঞ্জ জেলাতে তার হচ্ছে বাসা, সেখান থেকে কিন্তু এই এত প্রতিকূলতা পার করে তিনি রাজশাহী এসে পড়াশোনা করছেন। এই ক্ষেত্রে তোমার বাধা বা বিপত্তি কিভাবে মোকাবেলা করে এখানে এই রাজশাহীতে এসে পড়াশোনা করলে, যেটা মানুষ যে বা অন্যান্য মেয়েরা দেখে কিভাবে অনুপ্রাণিত হতে পারে যে মেয়েরাও পারে, মেয়েরাও সফল হতে পারে এত বাধা বিপত্তি এত কিছু থাকা সত্ত্বেও, যে তুমি কিভাবে এখানে এসে এই ভালোভাবে এত গেইন করতে পারলে? আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে এমনিতেই অনেক বাধার সৃষ্টি হয়, তার পরবর্তীতে আরো নিজের বাসা ছেড়ে এসে একটা মেয়ে অন্য জায়গায় পড়াশোনা করবে, এজন্য তো পাড়া প্রতিবেশী বলেন আর আমার নিজের অনেক আপন যে আত্মীয় স্বজন, তারপরে নিজের বন্ধু বান্ধব, তারা উঠেও বলতো যে মেয়ে মানুষ হয়েছিস, এত পড়াশোনা করতে হবে কেন, এমনি একটা কলেজে ভর্তি হলেই তো পারিস। কিন্তু আমার আব্বু আম্মুর অনেক স্বপ্ন ছিল যে আমি একজন মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। তা আমার আব্বু আম্মু আমাকে সবসময় সাপোর্ট করছে এবং সেই সাপোর্টের জন্যই আসলে আমি এখানে থাকতে পারছি। এবং আমার নিজের অনেক স্বপ্ন ছিল, আমার স্বপ্নটা মেবি দৃঢ় ছিল জন্যই আমি আসলে এসব সকল প্রতিকূলতায় এড়াতে পেরেছি। এবং আমি নিজে, আমার অনেক কষ্ট হতো কারণ আমি আর আব্বু আম্মুকে ছেড়ে আমি সেরকম কোথাও থাকিনি, কিন্তু তারপরেও ভাবতাম যে না, কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড়তেই হবে। তো এখানে আমি বলতেই চাই যে আমার আব্বু আম্মু আমাকে সাপোর্ট করেছে জন্যই আমি আসলে এই সব প্রতিকূলতায় এড়াতে পেরেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখছেন, যারা পিতা আছেন, যারা গার্জিয়ান আছেন, আসলে মানুষ ব্যর্থ হলেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মানুষ মানে ব্যর্থ মানেই কি, ব্যর্থ মানেই সফলতার প্রথম সিঁড়ি। হুঁচট খাওয়ার নামে হেরে যাওয়া নয়, হুঁচট খাওয়ার নামে সামনের দিকে সফলতার প্রথম পথ বা প্রথম পদক্ষেপ। আপু ফার্স্ট টাইমে ছিল, এই যে অনেক মানুষ আছে বা অনেক গার্জিয়ান আছে যার ছেলে বা সন্তান বা মেয়ে যারা প্রথম বছর চান্স হয় না, তাকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে বিরুদ্ধে মানে অনেক অভিযোগ দাঁড় করে ফেলে যে দেখেছি 1 বছর দেখেছি তুমি কি করেছো, কিছুই তো করতে পারো না। আসলে মানুষ এই 1 ঘন্টা সময় জাস্টিফাই করা যায় না। আসলে পরীক্ষার হলে যে 1 ঘন্টা ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই আসলে গেইন হতে পারে। আসলে 1 ঘন্টায় মানুষকে জাস্টিফাই করা যায় না। সেজন্য আমি একজন ছোট্ট একটা মানুষ হয়ে আমি আপনাদের কিছু বলতে চাই, যেটা আসলে মানুষ ব্যর্থ হলেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাকে সময় দিন, তাকে একটু বোঝান, একটু ধৈর্য ধরার তৌফিক দিন যে তুমিও দিয়েও সম্ভব, তুমিও ভালো কিছু করতে পারবে। এই ভালো কিছু করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, সফলতার দিকে যেতে হবে। মানে তোমাকে স্বপ্ন দেখতে হবে ভালো কিছু করার, তাহলেই সফল হতে পারবা। আজকে আপনারা যারা এই এত সময় পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য এবং দোয়া ও শুভকামনা জানাচ্ছি। আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের স্লোগান দিয়েই আমরা আজকের লাইভ সেশনটা শেষ করতে চাই। ধৈর্য, পরিশ্রম, সফলতা, আস্থা রেখেছে যারা, বিজয় হয়েছে তারা।
প্রচেষ্টা, তোমাদের চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।